শুরু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় বগুড়া থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের পড়ার বিষয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসা যাক, চাহিদা কী? চাহিদা কী? মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের জন্য মানুষ অনেক দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থেকে যায়। তো সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে বা ইচ্ছাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শুধু আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে চাহিদা বলা যাবে না। কারণ কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেই সে দ্রব্যকে চাহিদা বলা যাবে না। কারণ একজন ভিক্ষুকের একটা মোটর গাড়ি ক্রয়ের আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু ভিক্ষুকের মোটর গাড়ি ক্রয় করার যে সামর্থ্য সেটা তার নেই। অতএব ভিক্ষুকের এই আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না। আবার একজন ধনী কৃপণ ব্যক্তির কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু ওই দ্রব্য ক্রয় করার জন্য তার সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা তার নেই। এক্ষেত্রে ওই ধনী কৃপণ ব্যক্তির আকাঙ্ক্ষা বা সামর্থ্য তার চাহিদা সৃষ্টি করতে পারে না। তাই আমরা বলতে পারি, চাহিদা হতে গেলে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। শর্ত তিনটি হলো: কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, ওই দ্রব্য ক্রয়ের সামর্থ্য এবং ওই দ্রব্য ক্রয় করার জন্য অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলা হয়। অর্থনীতিবিদ পেনশন বলেছেন, কোনো দ্রব্য পাওয়ার পশ্চাতে ওই দ্রব্য ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলেই তাকে চাহিদা বলা হয়। আবার অধ্যাপক বেনহাম বলেছেন, একটা নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, তাকেই ওই দ্রব্যের চাহিদা বলা হয়। এখন আমরা আলোচনা করব চাহিদা বিধি কী। চাহিদা বিধি বলতে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ককে বোঝায়। অধ্যাপক মার্শাল সাহেব বলেছেন, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে তার চাহিদা বাড়ে। অন্যান্য অবস্থা বলতে এখানে ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পছন্দ, সময় ইত্যাদিকে বোঝানো হয়েছে। এখন কোনো দ্রব্যের দাম কমলে তার চাহিদা বাড়ে এবং দাম বাড়লে তার চাহিদা কমে। এটাই হচ্ছে চাহিদা বিধির মূল প্রতিপাদ্য বিষয়। এখন আমরা একটা চিত্রের সাহায্যে চাহিদা বিধিটি অঙ্কন করে দেখাবো। আমরা প্রথমে লম্ব অক্ষ নিলাম, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নিলাম। লম্ব অক্ষ ও ওয়াই এবং ভূমি অক্ষ ও এক্স। লম্ব অক্ষে দ্রব্যের দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হলো। তো লম্ব অক্ষে দাম যখন ওপি, চাহিদার পরিমাণ তখন ওএম, তাদের মিলনসূচক বিন্দু এ। এবং দ্রব্যের দাম যদি কমে যায়, ধরি দ্রব্যের দাম কমে ওপি 1 হয়েছে, সেক্ষেত্রে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ওএম 1 হয়েছে এবং তাদের মিলনসূচক বিন্দু বি। এখন এই এ এবং বি বিন্দুটা সংযোগ করে দিয়ে যে রেখাটা পেলাম সেটাই হচ্ছে চাহিদা রেখা। এখান থেকে আমরা লক্ষ্য করলাম, দ্রব্যের দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে এবং দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে। এটাই হচ্ছে চাহিদা বিধির মূল বৈশিষ্ট্য। এখন আমরা চাহিদা বিধির ব্যতিক্রম সমূহ আলোচনা করব। চাহিদা বিধির ব্যতিক্রমগুলো আমরা কি কি দেখব? আয়ের পরিবর্তন। ভোক্তার যদি আয়ের পরিবর্তন হয় তাহলে চাহিদা বিধি কাজ করে না। কারণ একজন ভোক্তা যখন তার আয় বেড়ে যায়, সে আগের চাইতে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে। এক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। আবার তার আয় যদি কমে যায় তাহলে সে ওই দামে আগের চাইতে কম দ্রব্য ক্রয় করবে। অতএব এইখানে চাহিদা বিধিটা কাজ করবে না। আবার লক্ষ্য করি রুচির পরিবর্তন। ভোক্তার যদি রুচির পরিবর্তন হয়, অর্থাৎ ভোক্তার রুচি যদি আগের চাইতে বেশি হয়, তাহলে ওই দামে সে আগের চাইতে বেশি দ্রব্য ক্রয় করবে
এবং রুচি যদি কমে যায় তাহলে সে আগের চাইতে কম দ্রব্য ক্রয় করবে। অর্থাৎ রুচির পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কাজ করে না। তারপর দেখব অবস্থাগত কারণে। অবস্থাগত কারণ বলতে আমরা বোঝাচ্ছি মহামারী, কলেরা মহামারী যদি কোনো এলাকায় দেখা দেয় তাহলে ওই এলাকায় মাছের চাহিদা ব্যাপকভাবে কমে যাবে। একজন মাছ বিক্রেতা চাইবে তার মাছ বিক্রি করার জন্যে, কিন্তু ক্রেতারা মাছ কিনবে না। এক্ষেত্রে মাছের দাম কমে গেলেও কলেরা ভাইরাসের ভয়ে মানুষ মাছ কিনবে না, এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কাজ করবে না। আবার ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। কোনো দ্রব্য যেমন বাজেটে বলা হলো যে আগামী 1 জুলাই থেকে অমুক দ্রব্যের দাম বৃদ্ধি করা হলো, 10 টাকা থেকে 20 টাকা বৃদ্ধি করা হলো। এক্ষেত্রে ওই 1 তারিখ আসার আগেই ওই দ্রব্যের দাম বেড়ে যাবে এবং ভোক্তারা তাও বেশি বেশি করে ক্রয় করবে। কারণ ভবিষ্যতে 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কেনার চাইতে 10 টাকার জিনিস 12 টাকা বা 15 টাকায় যদি কিনতে পায় সেটা তারা কিনবে। অতএব দাম বাড়লেও তারা কিনবে। আর ভবিষ্যতে যদি দাম কমার সম্ভাবনা থাকে, অর্থাৎ 10 টাকার জিনিস যদি 5 টাকায় পাওয়া যায় 1 জুলাই থেকে, তাহলে ক্রেতারা করবে কি, দাম কমে গেছে, 10 টাকার জিনিস 9 টাকা হচ্ছে, তখন তারা কিনতেছে না। কারণ এখানে তারা জানে যে 1 তারিখ জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা ওই জিনিসটা 5 টাকায় কিনতে পারবো। এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি কাজ করে না। আবার আমরা দেখব ভোক্তার অজ্ঞতা। ভোক্তার অজ্ঞতা বলতে বোঝাচ্ছে একজন ভোক্তা দ্রব্যের দাম সম্পর্কে, বাজার সম্পর্কে কোনো কিছু জানে না। এই ব্যক্তি বাজারে গিয়ে যে জিনিসের দাম যত বেশি সেই জিনিস তত ভালো, বেশি মনে করে ক্রয় করে। অর্থাৎ যে জিনিস যত কম দাম সেটা তত নিকৃষ্ট বলে কম ক্রয় করে। এখানে ভোক্তার অজ্ঞতার কারণে চাহিদা বৃদ্ধিটা কাজ করে না। আবার আমরা দেখব জাঁকজমকপূর্ণ দ্রব্য। জাঁকজমকপূর্ণ দ্রব্য বলতে অধ্যাপক ভেবলেন বলেছেন যে মানুষ তার প্রতিপত্তি, সামাজিক মর্যাদা ইত্যাদি দেখানোর জন্য অনেক সময় দামি মডেলের গাড়ি, হীরাখচিত অলংকার এগুলো বেশি দাম দিয়ে ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। এবার এদের দাম যত বেশি হবে তত বেশি দামে এগুলো তারা ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। অর্থাৎ দেখা যায় এই সমস্ত জাঁকজমকপূর্ণ দ্রব্য মানুষ তার বিলাসিতা, মানুষ তার সামাজিক মর্যাদা দেখানোর জন্য বেশি দামে ক্রয় করে। এই জিনিসগুলোর দাম কমে গেলে তখন তারা এগুলো ক্রয় করে না। তো এখান থেকে আমরা বলতে পারি যে জাঁকজমকপূর্ণ ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কাজ করে না। আবার দেখলাম ডিফেন্স দ্রব্য। ডিফেন্স দ্রব্য হচ্ছে কি, পরিসংখ্যানবিদ গিভেন লক্ষ্য করে দেখেছেন যে কিছু কিছু দ্রব্য আছে যেগুলোর দাম বেড়ে গেলে সেগুলো উৎকৃষ্ট দ্রব্য হয় এবং দাম যদি কমে যায় সে দ্রব্যগুলো নিকৃষ্ট দ্রব্য হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা একটা উদাহরণ দ্বারা বলতে পারি, যেমন মূলা, কপি। মূলা বাজারে যখন 130 বা 40 টাকা কেজি, তখন মূলা মানুষ বেশি বেশি করে ক্রয় করে। আবার মূলার দাম যখন 2 টাকা 3 টাকা কেজি নেমে আসে তখন মূলাকে নিকৃষ্ট মনে করে মানুষ মূলা ক্রয় করে না। অতএব এখান থেকে গিফেন সাহেব বুঝাইছেন যে একটা দ্রব্য যখন নিকৃষ্ট হয়ে যায়, দাম কমে গেলেও সেই জিনিস মানুষ কম ক্রয় করে। এখানে চাহিদা বৃদ্ধি কাজ করে না। আবার বিকল্প দ্রব্য। বিকল্প দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধি কাজ করে না। বিকল্প দ্রব্যের একটা দ্রব্যের দাম বেড়ে গেলে আরেকটা দ্রব্যের চাহিদা বেড়ে যায়। এখানে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এখানে চাহিদা বৃদ্ধিটা কাজ করে না। এগুলো হচ্ছে আমাদের চাহিদা ব্যতিক্রম। এরপরে আমরা আলোচনা করব চাহিদা সূচি কি। চাহিদার সূচি বলতে বিভিন্ন দামে একজন ক্রেতা একটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ ক্রয় করে এবং সেটা যখন একটা সফট কাগজে উপস্থাপন করা হয় তখন তাকে চাহিদার সূচি বলা হয়। আমরা একটা চাহিদার সূচি অঙ্কন করে দেখাই। সূচিতে আমরা লক্ষ্য করলাম এক পাশে দ্রব্যের দাম এবং আরেক পাশে চাহিদার পরিমাণ। দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক এবং দাম কমে যখন 8 টাকা হয়েছে চাহিদার পরিমাণ তখন 20 একক। দাম যখন আরও কমে 6 টাকা হয়েছে চাহিদার পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে 20 একক 30 একক হয়েছে। এখান থেকে আমরা লক্ষ্য করলাম যে দাম কমলে চাহিদা বাড়ে এবং এটা হচ্ছে বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ চাহিদা সূচির মাধ্যমে এটা প্রকাশ করা যায়। এই চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। তো চাহিদা রেখাটা কি? চাহিদা রেখা বলতে বিভিন্ন দামে একটা দ্রব্যের বিভিন্ন পরিমাণ
যখন বিন্দুর সংমিশ্রণ বিন্দুগুলোর সংমিশ্রণ সূচক বিন্দু দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলা হয়। এখানে আমরা লক্ষ্য করতেছি যে লম্ব অক্ষ ও ওয়াই এবং ভূমি অক্ষ ও এক্স। লম্ব অক্ষে দ্রব্যের দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ। দ্রব্যের দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ তখন 10 একক, এবং দ্রব্যের তারা পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে। দ্রব্যের দাম যখন 8 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 একক, এবং তারা পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে। দ্রব্যের দাম যখন 6 টাকা, চাহিদার পরিমাণ তখন 30 একক, এবং তারা পরস্পর সি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাই সেটাই হচ্ছে চাহিদা রেখা। অর্থাৎ চাহিদা রেখা হচ্ছে চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ। এখন আমরা একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটা আমরা লক্ষ্য করব। এখানে একটি কাল্পনিক চাহিদা সূচি অঙ্কন করা হয়েছে। বাম পাশে দ্রব্যের দাম এবং ডান পাশে চাহিদার পরিমাণ। দ্রব্যের দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ তখন 10 একক। দ্রব্যের দাম যখন 4 টাকা, চাহিদার পরিমাণ তখন 15 একক। দ্রব্যের দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 একক। এই কাল্পনিক চাহিদার সূচি থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। এখানে ও ওয়াই লম্ব অক্ষ, ও এক্স ভূমি অক্ষ। লম্ব অক্ষে দ্রব্যের দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হচ্ছে। দ্রব্যের দাম যখন 5 টাকা, তখন চাহিদার পরিমাণ ছিল 10 একক, এবং তারা পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে। দ্রব্যের দাম যখন কমে 4 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 15 একক হয়েছে, এবং তারা পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে। দ্রব্যের দাম যখন আরও কমে 3 টাকা হয়েছে, তখন চাহিদার পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে 20 একক হয়েছে, এবং তারা পরস্পর সি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করে দিয়ে আমরা একটা রেখা পাই, ডি ডি রেখা। এটাই হচ্ছে একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা। এখন আমরা চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন তা দেখাবো। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? চাহিদা রেখা 1 নম্বর, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হলে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হলে চাহিদা রেখা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তো আমরা জানি একটা দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে একজন ভোক্তা ওই দ্রব্যের উপর দাম কম দিতে প্রস্তুত থাকে। আগের চাইতে সে তার তৃপ্তি কম পায় এবং দাম কম দিতে সে রাজি থাকে। তখন লক্ষ্য করা যায় যে একটা দ্রব্য যত ক্রমাগত বেশি বেশি ভোগ করতেছে তখন তার দামও কমে যাচ্ছে। এখানে আমরা লক্ষ্য করলাম দাম এবং দ্রব্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করছে। চাহিদা বৃদ্ধিতেও আমরা লক্ষ্য করে দেখেছি যে দাম বাড়লে চাহিদা কমে। অর্থাৎ এখান থেকে আমরা লক্ষ্য করতেছি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে লক্ষ্য করতেছি দ্রব্যের দাম কমলে অতএব আমরা বলতে পারি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যখন কার্যকর হয় তখন চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এরপর দেখলাম আয় প্রভাব। আয় প্রভাব, একজন ভোক্তা যখন কোনো দ্রব্যের দাম কমে যায় তখন তার আয় বেড়ে যায়, তখন সে আগের চাইতে বেশি দ্রব্য ক্রয় করে। আবার কোনো দ্রব্যের যদি দাম বেড়ে যায় তাহলে তার প্রকৃত আয় কমে যায়, এক্ষেত্রে সে আগের চাইতে কম দ্রব্য ক্রয় করে। এখান থেকে আমরা লক্ষ্য করলাম যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এখানে বিপরীতমুখী সম্পর্ক হওয়ার কারণে চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তারপরে পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব, একটা দ্রব্যের পরিবর্তে আর একটা দ্রব্য আপেক্ষিক যে পরিবর্তন হয় একেই পরিবর্তক প্রভাব বলা হয়। একটা দ্রব্যের দাম কমে গেলে বিকল্প দ্রব্য মানুষ তখন ক্রয় না করে যেটার দাম কমে যায় সে দ্রব্যটা বেশি পরিমাণ ক্রয় করার চেষ্টা করে। আবার দাম বেড়ে গেলে ওই দ্রব্যটা বাদ দিয়ে তার বিকল্প দ্রব্যটা বেশি পরিমাণ ক্রয় করার চেষ্টা করে। এখান থেকে আমরা লক্ষ্য করলাম যে একটা দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম কমে গেলে ওই দ্রব্যটা বেশি পরিমাণ ক্রয় করে এবং অন্য দ্রব্যটা সে ছেড়ে দেয়। এখান থেকে লক্ষ্য করা যায় যে চাহিদা বৃদ্ধিটা চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। নতুন বিভিন্ন দ্রব্যের বিভিন্নমুখী ব্যবহার। দ্রব্যের বিভিন্নমুখী ব্যবহার বলতে কোনো দ্রব্যের দাম কমে গেলে ক্রেতারা তখন একজন ভোক্তা বা ক্রেতারা ওই দ্রব্যটা বেশি পরিমাণে ব্যবহার করে। বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার লক্ষ্য করা যায়।
কিন্তু ওই দ্রব্যের দাম বেড়ে গেলে তখন বিভিন্ন রকম ব্যবহার কমে দেয়। এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কোনো দ্রব্যের দাম কমলে তার ব্যবহার বেড়ে যায় এবং দাম বাড়লে তার ব্যবহার কমে যায়। এখান থেকে চাহিদা বৃদ্ধি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আবার আমরা লক্ষ্য করি নতুন ক্রেতার আগমন এবং নির্গমন। কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে ওই দ্রব্য ক্রয় করার লোকের সংখ্যা কমে যায় বাজারে। তখন বাজার থেকে অনেক লোক বের হয়ে চলে যায় এবং কোনো দ্রব্যের যদি দাম বেড়ে যায় তাহলে ওই কোনো দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে ওই দ্রব্য ক্রয় করার জন্য বাজারে আর নতুন নতুন ক্রেতার আগমন ঘটে। এখান থেকে আমরা লক্ষ্য করি যে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। বুঝছেন না? শুরু করছেন। এখন আমরা আলোচনা করব চাহিদা কি কি বিষয়ের উপরে নির্ভর করে, চাহিদার নির্ধারক সমূহ কি কি। তো প্রথমে আমরা দেখব দ্রব্যের দাম। দ্রব্যের দামের উপরে চাহিদা নির্ভর করে। দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। ক্রেতার আয়, ক্রেতার আয়ের উপরে চাহিদা নির্ভর করে। ক্রেতার আয় বাড়লে চাহিদা বৃদ্ধি পায় এবং ক্রেতার আয় কমলে চাহিদা হ্রাস পায়। বিকল্প দ্রব্যের দাম, বিকল্প দ্রব্যের দামের উপরও চাহিদা নির্ভর করবে। বিকল্প দ্রব্যের দাম বেড়ে গেলে ক্রেতার অন্য দ্রব্য ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে এবং বিকল্প দ্রব্যের দাম কমে গেলে অন্য দ্রব্য কম করে ক্রয় করে। পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য বলতে যেমন মোটরসাইকেল এবং পেট্রোল। মোটরসাইকেলের যদি দাম কমে যায় তাহলে পেট্রোলের ব্যবহারটা বেড়ে যাবে, বেশি করে মোটরসাইকেল কিনবে, সেক্ষেত্রে পেট্রোলও বেশি ব্যবহার করবে। আবার মোটরসাইকেলের দাম যদি বেশি বেড়ে যায় তাহলে কম করে মোটরসাইকেল ক্রয় করবে এবং পেট্রোলের ক্রয়ও তখন কম হবে। এখানে পরিপূরক দ্রব্য চাহিদার উপর নির্ভর করে। ক্রেতার রুচি, ক্রেতার রুচি বেড়ে গেলে চাহিদা বেড়ে যায়, ক্রেতার রুচি কমে গেলে চাহিদা কমে যায়। জনসংখ্যার পরিবর্তন, কোনো এলাকায় জনসংখ্যা যত বেশি বেড়ে যাবে তখন চাহিদা বেড়ে যাবে এবং জনসংখ্যা যদি কমে যায় তাহলে চাহিদাও কমে যাবে। দামের ভবিষ্যৎ গতি, দামের ভবিষ্যৎ গতি বলতে কোনো দ্রব্যের দাম যদি ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা থাকে তাহলে ওই দ্রব্যের দাম সামান্য বাড়লেও আরও বেশি পরিমাণ ক্রেতা ক্রয় করে। আবার ভবিষ্যতে যদি দাম কমার সম্ভাবনা থাকে তাহলে ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা যদি থাকে তাহলে ওই দ্রব্যের দাম কমে গেলেও ক্রেতারা কম ক্রয় করে। দামের ভবিষ্যৎ গতি, সঞ্চয় প্রবণতা, সঞ্চয় প্রবণতার উপরও চাহিদা নির্ভর করে। সঞ্চয়, মানুষ যদি বেশি বেশি করে সঞ্চয় করে তাহলে চাহিদা কমে যাবে এবং সঞ্চয় যদি কম করে তাহলে চাহিদাটা বেড়ে যাবে। সম্পদের, এরপর দেখব আমরা সম্পদের বন্টন। সম্পদের বন্টন বলতে বোঝাচ্ছে সম্পদের বন্টন যদি সুষম হয় তাহলে সমাজের সকল লোকের কাছে অর্থ ছড়ায় ছিটিয়ে যাবে এবং সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পাবে এবং সম্পদের বন্টন যদি মুষ্টিমেয় কিছু লোকের কাছে চলে আসে তাহলে চাহিদা সেখান থেকে সংকুচিত হয়ে যাবে এবং চাহিদা কমে যাবে। তারপরে কর, সরকার যদি কোনো দ্রব্যের উপরে কর আরোপ করে তাহলে সেখানে দ্রব্যের দাম বেড়ে যাবে এবং চাহিদা কমে যাবে। সরকার যদি কোনো দ্রব্যের ওপর কর আরোপ করে তাহলে ওই দ্রব্যের দাম বেড়ে যাবে, সেই ক্ষেত্রে চাহিদা কমে যাবে এবং সরকার যদি কোনো দ্রব্যের উপরে ভর্তুকি প্রদান করে তাহলে সেই দ্রব্যের দাম কমে যাবে এবং সেই দ্রব্যটা বেশি পরিমাণ ক্রয় করবে। এখন আমরা আলোচনা করব চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ। চাহিদার সংকোচন এবং সম্প্রসারণটা নির্ভর করে দামের উপরে। কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে তার চাহিদাটা কমে আসে, এক্ষেত্রে বলা হয় চাহিদার সংকোচন, এবং কোনো দ্রব্যের দাম কমে গেলে চাহিদাটা বেড়ে যায়, তাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। এখন আমরা একটা রেখাচিত্রের সাহায্যে চাহিদার সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম এবং ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ। দ্রব্যের দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ তখন 10 একক, এবং দ্রব্যের দাম যখন 4 টাকা, চাহিদার পরিমাণ তখন 15 একক। দ্রব্যের দাম যখন আরও কমে 3 টাকা হচ্ছে, চাহিদার পরিমাণ তখন 20 একক। এখানে দ্রব্যের দাম যত কমতেছে চাহিদা তত বাড়তেছে, এখানে বলা হয় চাহিদার সম্প্রসারণ। আবার দ্রব্যের দাম যত বাড়তেছে চাহিদা তত কমতেছে, এখানে বলা হয় সংকোচন। এখানে আমরা একই রেখার সাহায্যে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ দেখাতে পারি। এরপরে আমরা আলোচনা করব চাহিদার হ্রাস বৃদ্ধি কাকে বলে।
চাহিদা হ্রাস বৃদ্ধিটা নির্ভর করে ভোক্তার আয়, রুচি, অভ্যাসের উপরে। অর্থাৎ কোনো ভোক্তার যদি আয় বেড়ে যায়, ভোক্তা তখন আগের দামে আগের চাইতে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করে। এই অবস্থাকে বলা হয় চাহিদা বৃদ্ধি। এবং কোনো দ্রব্যের ভোক্তার যদি আয় কমে যায়, তাহলে সে আগের চাইতে ওই দ্রব্য কম পরিমাণ ক্রয় করবে, তখন তাকে বলা হয় চাহিদা হ্রাস। অর্থাৎ চাহিদা হ্রাস বৃদ্ধিটা নির্ভর করে ভোক্তার আয়ের ওপরে। আয় বেড়ে গেলে চাহিদা বেড়ে যাবে, তাকে চাহিদা বৃদ্ধি বলা হয়। এবং আয় কমে গেলে চাহিদা কমে যাবে, তাকে বলা হয় চাহিদা হ্রাস বলা হয়। চিত্রে লক্ষ্য করলাম ও ওয়াই লম্ব অক্ষ, ও এক্স ভূমি অক্ষ। এখানে দাম যখন ওপি, তখন চাহিদার পরিমাণ ছিল ও এম, এবং তারা এ বিন্দুতে মিলিত হয়েছে, এবং এটা ডিডি রেখার দ্বারা আমরা দেখাইছি। কিন্তু ভোক্তার যদি আয় বেড়ে যায়, সেক্ষেত্রে ওই দামে ভোক্তা আগের চাইতে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করবে। অর্থাৎ এখন ওই দামে ভোক্তা OM1 পরিমাণ দ্রব্য ক্রয় করবে, এবং চাহিদা রেখাটা শিফটিং করে উপরের দিকে উঠে যাবে, এবং নতুন চাহিদা রেখা D1 আমরা পাবো, যেটা A1 বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এখান থেকে আমরা লক্ষ্য করলাম যে ভোক্তার আয় বেড়ে গেলে চাহিদা বৃদ্ধি পায়, এবং ভোক্তার যদি আয় কমে যায়, তাহলে কি লক্ষ্য করবো আমরা? ভোক্তার আয় কমে গেলে দেখতেছি আমরা ওপি দামে ভোক্তা আগে ক্রয় করত OM পরিমাণ দ্রব্য, এবং তারা এই বিন্দুতে দেখানো হয়েছে এটি চাহিদা রেখা। এবং ভোক্তার আয় কমে যাওয়ার ফলে চাহিদা রেখা শিফটিং করে নিচের দিকে নেমে আসছে, এবং নতুন চাহিদা রেখা D1 পাওয়া গেছে, এবং দাম দ্রব্য পরিমাণ আগে চাইতে সে কম পরিমাণে ক্রয় করতেছে। এখান থেকে লক্ষ্য করলাম যে ভোক্তার আয় কমে গেলে আগে ওই দামে আগের চাইতে কম পরিমাণ দ্রব্য ক্রয় করবে, এবং তাকে বলা হয় চাহিদা হ্রাস। এভাবে আমরা চাহিদা দ্রব্য। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।